আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অষ্টম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হলো রেচন প্রক্রিয়া। এটা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের বইয়ের সবচেয়ে ছোট অধ্যায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই অধ্যায় থেকে শিখব রেচন কি, রেচন পদার্থ কি কি আছে, কিডনির গঠন এবং কাজ। প্রথমে আসি রেচন। রেচন কি? রেচন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের বডিতে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে ওইগুলো বের হয়ে যায়। তাহলে আমাদের এখান থেকে প্রথমেই শিখতে হবে রেচন কাকে বলে। এটা সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে রেচন প্রক্রিয়ার মাধ্যমে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয়ে যায়, এই বর্জ্য পদার্থের মধ্যে কি কি রয়েছে? এই বর্জ্য পদার্থের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। আর এখানে 95% থাকে হচ্ছে পানি। আবার আমরা দেখি আমাদের যে রেচন পদার্থ আছে, যে আমরা মূত্রের মাধ্যমে যেগুলা আমাদের দেহের থেকে বের হয়ে যায়, এগুলোর বর্ণ হয় হলুদ। এগুলোর বর্ণ কেন হলুদ হয়? কারণ হচ্ছে এই যে আমাদের মূত্রের মধ্যে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থ থাকার কারণে আমাদের মূত্রের রং হচ্ছে হলুদ হয়। এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি বৃক্ক। এই যে রেচনের একটি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বৃক্ক। বৃক্ককে কিডনি বলা হয়। এছাড়া এটার আরো একটা নাম আছে, এটাকে বলা হয় রেনাল। বৃক্ক, কিডনি তিনটাই সেম। এবার আসি বৃক্কের গঠন। এটা সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখি এই যে এই ছবিটা অনেক বেশি আসে সৃজনশীলের ঘ অথবা ঘতে, এই যে আমাদের কিডনির ছবিটা অনেক বেশি আসে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এই যে কিডনির এই যে বাইরের আবরণ, কিডনির বাইরের আবরণটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। কিডনিতে হচ্ছে দুইটা অংশে ভাগ করা হয়, একটাকে বলা হয় কর্টেক্স, আরেকটাকে বলে মেডুলা। এই যে আবরণ, এটা হচ্ছে তার কিডনির আবরণ। এই আবরণের ভিতরে এতটুকু অংশটাকে বলা হয় কর্টেক্স। আর এই যে এতটুকু অংশ, এটাকে বলা হয় মেডুলা। আমরা দেখি মেডুলাতে কতগুলো পিরামিডের মতো স্তর আছে। এগুলো হচ্ছে একটা কিডনিতে 8 থেকে 12টা থাকে। তাহলে আমাদের দুইটা কিডনিতে কয়টা থাকবে? এখানে আছে যে একটা কিডনিতে থাকে 8 থেকে 12টা। তাহলে আমাদের দুইটাতে কয়টা থাকতে পারে? 16 থেকে 24টা। এখানে 7টা ছবি দিছে এরকম। এই যে পিরামিডের শেপ হচ্ছে আমাদের কিডনির মধ্যে মেডুলাতে থাকে এই যে পিরামিডের শেপ, এগুলোকে বলা হয় পিরামিড। এই যে পিরামিড এগুলা এসে যে একটা প্রশস্ত জায়গা আছে, এই প্রশস্ত জায়গাটাকে বলা হয় পেলভিস। এগুলা এসে পেলভিসে উন্মুক্ত হয়। আমাদের এই যে পিরামিডের মধ্যে আমাদের যে কিডনির প্রধান অংশ মানে কিডনির প্রধান কার্যকরী একক নেফ্রন, এগুলা এই পিরামিডের ভেতরেই থাকে। এবার আসো আমরা এই রিডিংটা একটু পড়ি। এখানে কি বলছে যে মানব দেহের উদর গহ্বরের পেছনে মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিণ্ডের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় আমাদের কি দুইটা বৃক্ক অবস্থিত। প্রতিটি বৃক্ক দেখতে কিসের মতো? শিং বিচির মতো। আমরা যদি উপরের এই ছবিটা দেখি, এখানে আমরা দেখি কি দুই দিকে শিং বিচির মতো দুইটা বৃক্ক বা কিডনি অবস্থিত। এই যে কিডনিতে আমরা দেখতে পাই, কিডনি থেকে একটা
নালি বের হয়ে গেছে, এটাকে বলা হয় ইউরেটর। ইউরেটার। আর ইউরেটর গুলা দুই দিক থেকে দুইটা ইউরেটর এসে, এই যে এটা হচ্ছে আমাদের মূত্রথলি, মূত্রথলিতে এসে যুক্ত হয়। আমাদের রেনাল ধমনির মাধ্যমে আমাদের শরীর থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো রক্তের মাধ্যমে কিডনিতে আসে। এখানে কিডনি থেকে পরিশোধনের পর যে মূত্র তৈরি হয়, আমাদের মূত্রগুলো কিডনিতে তৈরি হয়, এখান থেকে ইউরেটারের মাধ্যমে এসে মূত্রথলিতে জমা হয়, এখানে জমা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ মূত্র জমা হওয়ার পর এগুলা মূত্রনালীর মাধ্যমে বের হয়ে যায়। আবার আমরা এখানে দুইটা নালী দেখতেছি, এটাকে বলা হয় রেনাল ধমনী, আর এর পাশেরটাকে বলা হয় রেনাল শিরা। রেনাল ধমনী কিডনির ভিতর প্রবেশ করে, আর এখান থেকে রেনাল শিরা এবং ইউরেটার বের হয়ে যায়। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসি বৃক্কে। দেখো, বৃক্কের বাইরের পাশে হচ্ছে উত্তর, আর ভেতরের দিকে হচ্ছে অবতর। অবতরের অংশের বাসকে বলা হয় হাইলাস বা হাইলাম। হাইলামের ভিতর থেকে, এখানে লিখছে, হাইলামের ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরা বের হয়ে যায়, আর রেনাল ধমনী বৃক্কের ভিতর প্রবেশ করে। দেখো এখানে লিখছে, আমি যেটা বলছি, দুইটি বৃক্ক থেকে দুইটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। মূত্রাশয় বলতে এখানে মূত্রথলির কথা বলছে। ইউরেটারের পানের আকৃতির প্রশস্ত অংশকে বলা হয় পেলভিস। এই যে আমি এখানে বললাম, এই অংশ প্রশস্ত, এই অংশটাকে বলা হয় পেলভিস। সম্পূর্ণ বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, এটাকে বলা হয় রেনাল কর্পাসল, রেনাল ক্যাপসুল। এটা হচ্ছে সৃজনশীলের কথাও আসে, আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর এই দেখো, এখানে আমরা তো বললাম বাইরের যে আবরণ, এটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। বা কিডনিতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। মেডুলাতে কি থাকে? পিরামিড থাকে। আর প্রত্যেকটা কিডনিতে 8 থেকে 12টা পিরামিড থাকে। এই পিরামিড গুলা এসে কোথায় উন্মুক্ত হয়? পেলভিসে। পেলভিস থেকে এটা কি একটা নালী নেমে গেছে না, এই নালীটাকে বলা হয় ইউরেটার। এই ইউরেটার আর পাশ দিয়ে অন্য একটা কিডনি থেকে আরেকটা ইউরেটার এসে এখানে একটা মূত্রথলি থাকে, মূত্রথলিতে জমা হয়। মূত্রথলির নিচে এখানে একটা নালী থাকে, এটাকে বলা হয় মূত্র নালী। এটা দিয়ে নির্দিষ্ট সময় পর মূত্রগুলা বের হয়ে যায়। আবার আমরা এখানে আরো দুইটা নালী দেখতেছি, এটা হচ্ছে রেনাল ধমনী। আর নিচেরটাকে বলা হয় রেনাল শিরা। এটাই হচ্ছে কিডনির গঠন। এই ছবিটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে অনেক আসে। দেখো বইয়ে এই ছবিটা আসছে, তোমরা এই ছবিটা না এঁকে উপরে আমি যে ছবিটা দিচ্ছি ওটা আঁকলে অনেক সহজেই আঁকতে পারবা। এই তো আমি যা বলছি, যে কর্টেক্স মেডুলা দুইটা অংশ আছে, যে মেডুলায় হচ্ছে 8 থেকে 12টা পিরামিড থাকে। এরপর কি এরা কি পেলভিসে উন্মুক্ত হয়। এরপর আসি নেফ্রন। নেফ্রনটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে পিরামিডের ভেতরে এখানে হচ্ছে নেফ্রন গুলো থাকে, এখানে অনেকগুলো নেফ্রন থাকে। একটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রনের ছবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য কিডনির কাজের একক বলা হয় নেফ্রন। আমরা আজকে হচ্ছে নেফ্রনটা পড়বো। দেখো, নেফ্রন পড়ার আগে আমি নেফ্রন থেকে কিছু গুরুত্বপূর্ণ লিখে দিচ্ছি। একটা হচ্ছে এখন নেফ্রনের হচ্ছে দুইটা অংশ থাকে। নেফ্রনের দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় রেনাল কর্পাসল। রেনাল মানে তো আগে বললাম, রেনাল মানে হচ্ছে কিডনি, রেনাল কর্পাসল। আর অন্য আরেকটার নাম হলো রেনাল টিউবিউলস।
দেখো রেনাল কর্পাসলে আবার দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় গ্লুমেরুলাস, অন্যটি হচ্ছে বুমেন্স ক্যাপসুল। আর রেনাল টিউবুলের হচ্ছে তিনটা অংশ, এটাকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা হচ্ছে পেঁচানো থাকে, এই জন্য এটাকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। এরপর 2 নম্বরে থাকে হেনলির রুফ। এটা হচ্ছে বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে, ওই জন্য ওনার নাম অনুযায়ী এটাকে বলা হয় হেনলির লুপ। এরপর থাকে প্রান্তীয় মানে দূরবর্তী পেঁচানো নালিকা। এটা হচ্ছে নেফ্রনের গঠন। এবার আসো আমরা ছবিটা দেখি। দেখো এই যে বাটির মতো এখানে যে অংশটা আছে ওটাকে বলা হয় বুমেন্স ক্যাপসুল। এরপর বুমেন্স ক্যাপসুলে দেখো এখানে একটা নালী ঢুকে গেছে, এটাকে বলা হয় ইপারেন্ট ধমনী। ধমনীটা ঢুকে এখানে হচ্ছে অনেক জালিকা তৈরি করে, এই জালিকাগুলোকে বলা হয় গ্লুমেরুলাস। দেখো এরপর আবার বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় এফারেন্ট ধমনী। ইপারেন্ট ধমনীর মাধ্যমে রক্ত এখানে বুমেন্স ক্যাপসুলের ভিতর ঢুকে, এখানে রক্তগুলো পরিশোধিত হয়ে এদিকে এপারেন্ট ধমনী দিয়ে বের হয়ে যায়। আর যে বর্জ্য পদার্থ নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ থাকে এগুলা হচ্ছে এই নালিকা দিয়ে ভেতরে ঢুকে। দেখো এই নালিকাটা পেঁচানো, এই নালিকাটার নাম হলো নিকটবর্তী পেঁচানো নালিকা। এটা কি এখানে একটা চিকন নালী তৈরি করছে, এটাকে বলা হয় হেনলি লুপ। এটা আবার এখানে গিয়ে পেঁচানো, এই জন্য এটাকে বলা হয় প্রান্তীয় পেঁচানো নালিকা। এরকম এটার ভিতর দিয়ে হলো আমাদের মূত্রগুলা চলাচল করে। মূত্রগুলা নালী দিয়ে এদিকে আসে, এভাবে এদিকে একটা নেফ্রন থাকে, এদিকে এগুলো হচ্ছে নেফ্রন গুলা, অনেকগুলা নেফ্রন এইভাবে নেফ্রন গুলো এখানে ঢুকে। দেখো এই নালীটাকে বলা হয় সংগ্রাহক নালিকা, কারণ এই অসংখ্য নেফ্রনের যে মূত্রগুলা তৈরি হয় এগুলা এই নালিকার মাধ্যমে পেলভিসে এসে উন্মুক্ত হয়। এই ছবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আঁকতে হবে, এটা পরীক্ষায় আসে। তাহলে আসো আমরা পরে দেখি এখানে কি কি আছে। দেখো বৃক্কের ইউনিপেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার এককে নেফ্রন বলে। এটা সৃজনশীল কতে অনেক আসে। মানব দেহে প্রতিটি বৃক্কে কয়টা নেফ্রন থাকে? 10 থেকে 12 লক্ষ। তাহলে যদি প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, আমাদের যেহেতু সবারই বৃক্ক বা কিডনি হচ্ছে 2টা, তাহলে আমাদের টোটাল কয়টা নেফ্রন থাকবে? 20 থেকে 24 লক্ষ। প্রতিটি নেফ্রন দেখো এখানে লিখছে একটি রেনাল কর্পাসল বা মালফিজিয়ান অঙ্গ। রেনাল কর্পাসলের আরেক নাম হচ্ছে মালফিজিয়ান অঙ্গ, আর রেনাল টিবিউল নিয়ে গঠিত। আবার দেখো এখানে লিখছে রেনাল কর্পাসল, গ্লোমেরুলাস আর বুমেন্স ক্যাপসুল দুটি অংশে বিভক্ত। বুমেন্স ক্যাপসুল হচ্ছে একটা পেয়ালার মতো গঠন, এটা হচ্ছে গ্লোমেরুলাসকে বেষ্টন করে থাকে। বুমেন্স ক্যাপসুল দেখো এখানে লিখছে বুমেন্স ক্যাপসুল 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। গ্লোমেরুলাস একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে গঠিত। এই দেখো এদিকে ধমনীটা ঢুকবে, এখানে অনেক জালিকার মতো তৈরি করে, এটাকে বলা হয় কৌশিক জালিকা। তারপরে এদিকে অ্যাপারেন্ট ধমনীর মাধ্যমে বাকি রক্তগুলা বের হয়ে যায়। দেখো রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাপারেন্ট আর্টারিওল দেখো ক্যাপসুলের ভিতরে ঢুকে কয়টা কৌশিক নালিকা তৈরি করবে? 50টি। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্ত জালিকা সৃষ্টি করে। এইসব জালিকায় কৌশিক নালিকা মিলিত হয়ে ইপারেন্ট আর্টারিওল তৈরি করে ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। গ্লোমেরুলাস এখানে কিসের মতো কাজ করতেছে? ছাঁকনির মতো। আমরা কি ছাঁকনি দিয়ে যে এরকম ময়লাগুলাকে আলাদা করে ফেলি, এখানেও কি গ্লোমেরুলাস রক্তকে ছেঁকে ওখান থেকে নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো আছে ওগুলাকে আলাদা করে ফেলে। এই সিস্টেমটাকে বলা হয় আলট্রাফিলট্রেট।
তারপর দেখো বুমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশে থেকে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চৌড়া নালিকাটাকে কি বলে? রেনাল টিউবিউল। এটাও সৃজনশীলের কতে আসে। রেনাল টিউবিউলের কয়টা অংশ থাকে? 3টা। একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, আর কি প্রান্তীয় পেঁচানো নালিকা। ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রচুর এমসিকিউ আসে এবং সৃজনশীল আসে। সৃজনশীলে এই 2টা ছবি মাস্ট। একটা হচ্ছে কিডনির ছবিটা, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, আর হচ্ছে নেফ্রনের ছবিটা। তোমরা যদি সৃজনশীল দেখো দেখবো প্রচুর সৃজনশীল আসছে এখান থেকে, যেখানে হচ্ছে নেফ্রন ছবি আর কিডনির ছবিটা আসছে। এবার আসি বৃক্কের কাজ। বৃক্ক কি করে? বৃক্ক কাজটার জন্য আমি এদিকে উল্টাই, দেখো এই যে ইপারেন ধমনী, এটার মাধ্যমে রক্ত হচ্ছে নেফ্রনের ভিতর ঢুকবে। এই যে এখানে গ্লুমেরুলাসে ঢুকবে। গ্লুমেরুলাস কি করবে? চাকনির মতো ময়লাগুলাকে এই যে নিকটবর্তী পেঁচানো নালিকা এটার ভিতর ঢুকাই দিবে। আর যে রক্তগুলা ভালো, ওগুলা হচ্ছে অ্যাপারেন্ট ধমনীর মাধ্যমে বের হয়ে যাবে। আচ্ছা, এগুলা এখানে ঢুকার পর এগুলা কি নাইট্রোজেন তো বর্জ্য পদার্থ না, এগুলা হচ্ছে মূত্রগুলা হচ্ছে এই যে নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে হেনলির লুপে যাবে, ওখান থেকে প্রান্তীয় পেঁচানো নালিকাতে যাবে, তারপর সংগ্রাহী নালিকার মাধ্যমে কোথায় উন্মুক্ত হবে? পেলভিসে। এই দেখো এখানে পেলভিস, এখানে তো নেফ্রন থাকে, নেফ্রন গুলো কি সংগ্রাহী নালিকার মাধ্যমে পেলভিসে আসবে। পেলভিস থেকে কি মূত্রগুলা ইউরেটারের মাধ্যমে কোথায় আসবে? মূত্রথলিতে আসবে। মূত্রথলিতে এগুলা জমা থাকবে। একটা নির্দিষ্ট সময় পর এই মূত্রথলিগুলা কি নির্দিষ্ট পরিমাণ জমা থাকার পর মূত্রনালীর মাধ্যমে বের হয়ে যাবে। এটাই হচ্ছে বৃক্কের কাজ। তাহলে বৃক্কের কাজটা দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলের ঘ বা ঘতে আসে। দেখো এটা কি? এটা হচ্ছে বৃক্ক কি করে? 1500 মিলিলিটার মূত্র আমরা কি প্রত্যেকদিন ত্যাগ করি, এগুলা কিডনির মাধ্যমে কি বের হচ্ছে। এখানে মূত্রে কি কি থাকে? ওইদিকে বলছিলাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এগুলা থাকে। এগুলো মানব দেহের জন্য কি ক্ষতিকর না। এগুলো আমরা যে খাবার খাই ওগুলো পরিপাকের মাধ্যমে তৈরি হয়, এগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এগুলো যদি আমাদের শরীরে জমা থাকে তাহলে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তাহলে এগুলো কি বের করে দিতে হবে না? এগুলো কি কিডনি বা বৃক্কের মাধ্যমে একটা কি জটিল প্রক্রিয়ায় মূত্র উৎপন্ন করে সংগ্রাহী নালিকার মাধ্যমে কোথায় যাবে? পেলভিসে যাবে। পেলভিস থেকে ইউরেটারের পানের আকৃতির প্রশস্ত অংশ, মানে কি পেলভিসের কথা বলছে, এটার মাধ্যমে কোথায় যাবে? ইউরেটারে যাবে। ইউরেটার থেকে মূত্র কোথায় যাবে? মূত্রথলিতে যাবে। এখানে সাময়িকভাবে জমা থাকবে। তারপর কি একটা নির্দিষ্ট পরিমাণ পূর্ণ হওয়ার পর এটা কি আমাদের যে মূত্রনালী আছে, মূত্রনালীর মাধ্যমে বের হয়ে যাবে। দেখো এটা এছাড়াও কি করে? আমাদের দেহে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বিভিন্ন ধরনের লবণ আছে, আয়ন আছে, এগুলোকে নিয়ন্ত্রণ করে। আজকে এতটুকুই থাকবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কিডনির যে ছবিটা আছে এটা, আর কিডনির গঠন, আর নেফ্রনের গঠন, আর বৃক্কের কাজ। এছাড়া সৃজনশীলের ক ক বা এমসিকিউর জন্য যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।